ক্লাস 10 স্টুডেন্টস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, তা সেটা একটা যৌগ, সেটা নিয়ে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া দরকার। যদি আমি কোনো বস্তু নিয়ে আলোচনা করি, সেটাকে যদি প্রথমে ইন্ট্রোডাকশনটা ভালো করে দেওয়া যায়, তাহলে কি হয়, তার প্রতি একটা টান জন্মায়। না হলে পড়বো, আগে সেটাকে চিনি। তা যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব, তার একটা আইইউপিএসসি নেম রয়েছে, ঠিক আছে, যেটা জানতে পারা যায় সেটা হলো, তার নাম হচ্ছে নাইট্রোজেন ট্রাইহাইড্রাইড। নাইট্রোজেন ট্রাইহাইড্রাইড, ঠিক আছে। সেটাকে আরেকটা নামে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে হাইড্রোজেন নাইট্রাইড। এই নামগুলো, এই দুটো নাম অপরিচিত হলেও আরেকটা নাম খুবই কমন নাম, যে নামে তাকে আমরা চিনি, যেটা বললে তোমরা এক্ষুনি বুঝে যাবে কি নিয়ে আলোচনা করছি। যে নামে আমরা চিনি সেটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সংকেত কি সবাই জানে? তাহলে আইইউপিএসসি নেম একটা বললাম কি, নাইট্রোজেন ট্রাইহাইড্রাইড। আরেকটা নাম কি বললাম, যে নামে কখনো তাকে বিভিন্ন দেশে ডাকা হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন নাইট্রাইড, কোনো কোনো জায়গায় ব্যবহার হয়। আর যেটা সর্বপ্রচলিত নাম, এক নামে সবাই চিনি, সেটা হচ্ছে অ্যামোনিয়া। বিজ্ঞানী ডেভি সর্বপ্রথম তিনি বললেন যে অ্যামোনিয়া একটা ঝাঁঝালো গ্যাস, যেটা বিভিন্ন প্রাণীর মূত্রে সেখানে পাওয়া যায়, এবং যার সংকেত হচ্ছে একটা নাইট্রোজেন, তিনটে হাইড্রোজেন। দিস ইজ দ্য ফর্মুলা, সংকেত কার, অ্যামোনিয়া। তাই এটা কেমন, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। অ্যামোনিয়া সর্বপ্রথম তোমার বিজ্ঞানী প্রিসলি ল্যাবরেটরিতে, পরীক্ষাগারে চুন, বা যেটাকে বলছে পোড়া চুন, এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এবং চুনের মিশ্রণকে উত্তপ্ত করে বিজ্ঞানী প্রিসলি সর্বপ্রথম পরীক্ষাগারে এই অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। এবং তার বেশ কিছু বছর পর, যখন অ্যামোনিয়া গ্যাসের প্রয়োজন বিভিন্ন ক্ষেত্রে দরকার পড়ল, তখন সেটাকে শিল্প প্রস্তুতি রূপে একটা বৃহৎ আয়তনে এটাকে প্রস্তুত করার জন্য বিজ্ঞানী হেবার সর্বপ্রথম এটাকে এর শিল্প প্রস্তুতি করলো, ব্যাপক হারে প্রস্তুতি শুরু করলো। সেই প্রসেসটার নাম হচ্ছে হেবার প্রসেস। আর পরীক্ষাগারে প্রথম এটাকে করলো বিজ্ঞানী প্রিসলি, চুন এবং অ্যামোনিয়াম ক্লোরাইড সহযোগে। কাকে? অ্যামোনিয়া গ্যাস। তাহলে এই যে গ্যাসটা, এই গ্যাসটার আর কিছু প্রপার্টি যদি আমরা জানতে পারি, দেখো কি কি জানতে পারি। এক হচ্ছে, যখনই অ্যামোনিয়া কথাটা এলো, তাহলে অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব বা আণবিক ভর বা আণবিক ওজন, যেটাই বলো না কেন, আমরা বার করতে পারি। কিভাবে? পারমাণবিক গুরুত্বের সাহায্যে। 17 প্লাস হাইড্রোজেন আছে একটা ইনটু 3, 14 প্লাস, তার টোটাল হচ্ছে 7। তাহলে এর আণবিক গুরুত্ব কত? 17। ঠিক আছে, এই 17 আণবিক গুরুত্ব থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এই গ্যাসটা সম্পর্কে আমরা জানতে পারি। সেটা কি? দেখো, এটা তোমাদের শিখিয়ে দিই, তোমরা জানো, তোমাদের মাস্টারমশাইরা সবাই এই কথা বলে দিয়েছেন আগের থেকে। তাও আরেকবার আমি রিপিট করছি, যেহেতু এটা আমার ক্লাস, আমাকে রিপিট করতেই হবে। সেটা হচ্ছে যে বায়ুতে কোনো গ্যাস হালকা না ভারী, আমাদের অনেক সময় মুখস্থ করতে হয় যে অ্যামোনিয়া গ্যাসটা বাতাসের থেকে হালকা,
বা হাইড্রোজেন সালফাইড বাতাসের থেকে হালকা না ভারী আমার তো মনে পড়ছে না। তাহলে সেক্ষেত্রে আমি করব কি, একটা প্রসেস রয়েছে, কোন গ্যাস বায়ুর থেকে হালকা না ভারী হবে, তাহলে সেটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার সেই গ্যাসটা, কারণ পরীক্ষাগারে সেই গ্যাসটা সংগ্রহ করতে আমার সুবিধা হবে, এই প্রপার্টিটা, এই ধর্মটা, এই ভৌত ধর্মটা। কিরকম সেটা কি করে বুঝবো? দেখো, বায়ুতে যে গ্যাসগুলো যে পার্সেন্টেজে যে শতাংশ হারে মিশে আছে তাদের সবার বাষ্প ঘনত্ব, সেটাকে বলছি গড় বাষ্প ঘনত্ব। গড় বাষ্প ঘনত্ব, তাহলে বাষ্প ঘনত্ব হচ্ছে ঘনত্বের একটা অনুপাত, এবং বাষ্প ঘনত্ব মানে সবসময় মনে রাখবে যে বাষ্প ঘনত্ব D is equal to molecular weight by 2। এই ফর্মুলা কি করে এলো সেটা আমরা হয়তো ক্লাস 11 এ যে আমরা করে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা জেনে রাখা দরকার। বাষ্প ঘনত্ব কোনো তোমার গ্যাসীয় পদার্থে সেটা হচ্ছে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 2, বা যে কোনো কারো বাষ্প ঘনত্ব যখন হবে সেটা ভেপার ফর্মে হবে, সেটা গ্যাসীয় ফর্মে হবে, তার বাষ্প ঘনত্ব সেটা হচ্ছে আণবিক গুরুত্ব বাই 2। তাহলে আণবিক গুরুত্ব বাই 2, তাহলে বায়ুর যে ক্ষেত্রে আমরা গড় বাষ্প ঘনত্ব আমরা দেখে থাকি 14.4, যেহেতু এটা ঘনত্বের অনুপাত তাই এর কোনো একক নেই। এইবার অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব কত? অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক গুরুত্ব 17/2 অর্থাৎ 8.5। তাহলে বাষ্প ঘনত্ব বায়ুর থেকে, এটা মাথায় ঢুকিয়ে নাও, বায়ুর যে গড় বাষ্প ঘনত্ব তার থেকে বাষ্প ঘনত্ব কোনো গ্যাসের কম হলে সে বায়ুর থেকে হালকা হবে, আর যদি 14.4 এর থেকে বেশি হয় কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব অর্থাৎ আণবিক গুরুত্ব বাই 2, তাহলে সে ভারী হবে। তাহলে অ্যামোনিয়া গ্যাস 8.5, তাহলে 14 থেকে অনেক কম, তার মানে অ্যামোনিয়া গ্যাস বাতাস থেকে অনেক হালকা, ঠিক কিনা? কোথাও অ্যামোনিয়া গ্যাস তৈরি হলে আশেপাশে খানিক ছড়াবে, খানিকক্ষণ বাম দেখবে নেই, তার কারণ উড়ে চলে গেছে। যেমন হাইড্রোজেন সালফাইড, এই ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে দিই, H2S। হাইড্রোজেন সালফাইড যদি তুমি ভাবো তাহলে H2S তাহলে কত হবে? তাহলে 2, হাইড্রোজেন দুটো আছে, 2 প্লাস 32 ইজ ইকুয়াল টু 34 বাই 2 ইজ ইকুয়াল টু 17, তাহলে 14.4 থেকে বেশি, তার মানে হাইড্রোজেন সালফাইড দেখবে ভারী গ্যাস। ল্যাবরেটরিতে যখন H2S গ্যাস তৈরি করা হয় বা বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন কারখানা থেকে H2S গ্যাস বেরোলো, তাহলে দেখবে সেটা যদি ছড়িয়ে যায়, থেকেই যায়, গন্ধটা পাচ্ছ, খানিকটা পচা ডিমের মতো গন্ধ, বাজে গন্ধ, ইরিটেটিং স্মেল, তাহলে সেটা দেখবে সবসময় পেয়েই যাচ্ছে। তার মানে কি, সে ভারী, তো সে ঘুরে বেড়াচ্ছে, যাচ্ছে না কিছুতে। কিন্তু অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে কি হবে, যদি এখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যদি বাতাস সেইভাবে না দেয়, তুমি কিন্তু এখানে দাঁড়িয়ে আর পাবে না, সে কিন্তু উপরে পালিয়ে গেছে, হালকা, সে উপর দিকে উঠে পালিয়ে গেছে, সেটা আমরা কিন্তু বাষ্প ঘনত্ব থেকে দেখতে পাচ্ছি। তাহলে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার এখানে দেখতে পেলাম, তার অ্যামোনিয়া। এরপরে দেখো আরেকটা ক্যারেক্টার, দেখো অ্যামোনিয়াকে সাধারণ চাপে কত -33.4 ডিগ্রি সেলসিয়াস একে তরলে পরিণত করা। কি করা যায়? একে, গ্যাসটাকে তরলে পরিণত করা হয়, ঠিক আছে, সাধারণ চাপ। আর কি -77.7 ডিগ্রি সেলসিয়াস, বা অনেক সময় বইয়ে লেখা থাকে -80 ডিগ্রি সেলসিয়াস, তাকে আমরা কি করতে পারি? কঠিনে পরিণত করতে পারি। তার মানে তরলে যে টেম্পারেচার পড়ছে, এই টেম্পারেচার বয়লিং টেম্পারেচার, এই টেম্পারেচারে বয়েল করে ইভাপোরেট করে যাবে, ঠিক না? তাহলে এই দুটো ইম্পর্টেন্ট জায়গা, তাহলে এই জায়গাটা আমি বা এর ক্যারেক্টার সেটাকে আমরা জানতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার দেখো, যেটা বিক্রিয়া করতে আমাদের কাজে লাগবে, যে লুইস কনসেপ্ট অনুসারে, লুইসের তথ্য অনুসারে যারা ইলেকট্রন জোড় দান করে তারা হচ্ছে বেস, ক্ষার। তাহলে দেখো অ্যামোনিয়া যদি স্ট্রাকচার দেখি, তাহলে অ্যামোনিয়াতে সমযোজী বন্ধন, যেটা আমরা বন্ডিং চ্যাপ্টারে পড়েছি, তাহলে নাইট্রোজেন, তাহলে হাইড্রোজেনের সঙ্গে কি হয়েছে, একটা করে ইলেকট্রন শেয়ার করেছে, 3টে বন্ধন তৈরি হয়েছে, সমযোজী বন্ধন। কিন্তু নাইট্রোজেনের এক জোড়া বন্ধন থেকে গেছে, যেটা বন্ধনে অংশগ্রহণ করেনি। তাহলে যে জোড়টা থেকে গেছে এটাই হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, লোন পেয়ার ইলেকট্রন। তাহলে দরকার পড়লে নাইট্রোজেন এই লোন পেয়ার অফ ইলেকট্রন কাউকে দিতে পারে। তার মানে এটা কি ধর্মী? এটা হচ্ছে ক্ষার ধর্মী। সেটা আমি বুঝতে পারছি স্ট্রাকচার থেকে। আরেকটা কি অ্যামোনিয়ার বোঝা যেতে পারে, সেটা হচ্ছে, সেটা ক্ষার ধর্মী বুঝিয়ে দিলাম, এরা জলে অতিশয় তাপ।
জলে দ্রবীভূত করলে এরা জলে দ্রবীভূত হয়ে যায় এবং সেখানে কি উৎপন্ন করবে জলে দ্রবীভূত হয়ে? জলে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়া প্লাস ওয়াটার জলে যখন দ্রবীভূত করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা একটা মৃদু ক্ষার। তাহলে জলীয় দ্রবণ কেমন? ক্ষার ধর্মী। এবং এটা জলে দ্রবীভূত হয় অতিশয়। এবং এই যে 35% 35% যখন অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে থাকছে তখন তাকে আমরা বলি লাইকার অ্যামোনিয়া। কি বলা হয়? লাইকার অ্যামোনিয়া। তাহলে দেখো প্রথমেই আমরা যেটা নিয়ে পড়ব সেটা নিয়ে আমরা একটা আমাদের মনের ভেতর তাকে চিনলাম। সে কেমন, কোন উষ্ণতায় সে তরলে পরিণত হয়, কোন উষ্ণতায় সে কঠিনে পরিণত হয়, সে কেমন, সে একটা গ্যাস। আরেকটা কথা, যখনই ডেভিড কথা বলেছিলাম মূত্রে পাওয়া যায়, তাহলে সে কেমন গ্যাস? সে ঝাঁঝালো গ্যাস। তুমি যদি বেশিক্ষণ নিতে পারবে না। বেশিক্ষণ কি, তোমার নাকে যদি অ্যামোনিয়া গ্যাস হঠাৎ করে অনেকটা চলে যায়, সঙ্গে সঙ্গে মাথা ধরে যাবে, এমনকি তুমি ঘুরে পড়ে যেতে পারো, অজ্ঞান হয়ে যেতে পারো। চোখে যদি অ্যামোনিয়া গ্যাস ডাইরেক্ট অনেকটা চলে যায়, অন্ধ হয়ে যেতে পারে কেউ। সেই জন্য লাইকা অ্যামোনিয়া বা অ্যামোনিয়ার যে দ্রবণের যে বোতলটা যেখানে অ্যামোনিয়া দ্রবীভূত থাকে, সেই বোতলটা খোলার সময় তাকে ঠান্ডা করে খুলতে হয়, নয় একসঙ্গে অনেকটা গ্যাস চলে গেলে অন্ধ হয়ে যায়। তাহলে এটা কি ধরনের? এটা একটা গ্যাস, বায়ু থেকে হালকা, এটা ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, যেটাকে যখন চিনতে পারি এটা ক্ষারধর্মী গ্যাস। এটা সর্বপ্রথম কবে তৈরি হয়েছিল ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় আমরা জানলাম, কারণ একে আমরা চিনতে পারলাম যে এটি কে। এবার কোনো একটা পদার্থকে চেনার পর এটাকে তৈরি করতে হবে, একে প্রিপেয়ার করতে হবে, যেটা বিজ্ঞানী প্রিসলি প্রথম ল্যাবরেটরিতে তৈরি করেছিল। তাহলে সেইভাবেই আমরা প্রথম হচ্ছে ল্যাবরেটরিতে পরীক্ষাগার প্রস্তুত। কার? অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়াকে পরীক্ষাগারে কি কিভাবে তৈরি করা হয়? কমনলি মেইনলি দেখা গেছে যে 1 নম্বর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস চুন। আচ্ছা আমি একটা কথা বলে দিই, অ্যামোনিয়া যখন করব কয়েকটা স্টেপ আছে। প্রথম হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুত করব, পরীক্ষাগার, শিল্প পদ্ধতি। তারপরে অ্যামোনিয়ার যে প্রপার্টিজ গুলো রয়েছে, অর্থাৎ ভৌত ধর্ম, যেটা আমরা প্রথমেই পড়ে ফেললাম, চেনার সময় আমরা দেখে গেছি, আর ভৌত ধর্ম পড়ার দরকার নেই। আমরা বিভিন্ন রাসায়নিক ধর্মগুলো পড়ব। এবং একটা জিনিস মনে রেখি, প্রচুর রিঅ্যাকশনস রয়েছে এবং খুব ভালো ভালো রিঅ্যাকশনস রয়েছে, এবং তার সঙ্গে ব্যালেন্স করতে গেলে একটু জটিলতার সৃষ্টি হতে পারে। তাই অ্যামোনিয়া চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, তার সঙ্গে মনোযোগ সহকারে তোমাদের পড়ার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, পড়বেন মনোযোগ। ঠিক আছে। এবং সব ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাকে তো শেষ করতে হবে চ্যাপ্টারটা, এর জন্য তো 3-4টে পার্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমি ব্যালেন্স করবো না, তোমরা ব্যালেন্সটা করে নিও। আর যে ক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্যালেন্সটা দেখানোর প্রয়োজন আছে সেক্ষেত্রে আমি করব। ঠিক আছে। তাহলে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন কি হবে, আমি খানিকটা এক্সপ্লেইন করে করে যাচ্ছি। ঠিক আছে, কিভাবে রিঅ্যাকশন গুলো প্রসিড করে। তাহলে অ্যামোনিয়া, তাহলে এখান থেকে তো অ্যামোনিয়া গ্যাস লিভারেট হওয়ার টেন্ডেন্সি রয়েছে। তাহলে পড়ে থাকলো কি? ক্যালসিয়াম ক্লোরাইড, একটা লবণ। আর কি পড়ে থাকলো? অক্সিজেন। তাহলে অক্সিজেন এখানে একটা হাইড্রোজেন পেয়ে যাবে। তাহলে সেটাই যদি পায়, তাহলে CaCl2 একটা লবণ উৎপন্ন হলো, অ্যামোনিয়া একটা গ্যাস উৎপন্ন হলো NH3, প্লাস ওয়াটার উৎপন্ন হলো জল। তাহলে দেখো রিঅ্যাকশন কত ইজি হয়ে গেল। আমরা তো নিজেই বুঝতে পারছি এখান থেকে যে কি দিয়ে কি তৈরি হচ্ছে। আমাকে তো মানে যদি আমার মনে নাও থাকে তো আমি পেয়ে যাবো। অ্যামোনিয়া গ্যাস এখান থেকে লিভারেট হলে একটা হাইড্রোজেন থেকে গেল, এখানে জল, অক্সিজেন আর হাইড্রোজেন, আর ক্যালসিয়ামের লবণ ক্যালসিয়াম ক্লোরাইড। এবার ব্যালেন্স করতে হলে এখানে দুটো ক্লোরিন আছে, অবভিয়াসলি এখানে 2 দিতে হবে। তাহলে এখানে যদি 2 দিই, অ্যামোনিয়ার এখানে 2 দিতে হবে। তাহলে দেখো মিলে গেছে সব নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন
4 3 6 বিরাট। দিস ইজ দ্য ব্যালেন্স রিঅ্যাকশন। এটাকে অ্যারো চিহ্নতেও রেখে দিতে পারো কিংবা সমান চিহ্ন দিতে পারো। তাহলে আরেকটা ওয়ে আউট আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পলিচুর। এক্ষেত্রেও ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া জল। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এই তিনটে প্রোডাক্ট ছাড়া আর কিছু উৎপন্ন হতে পারে না। আর তো কোনো এখানে এলিমেন্টও নেই যে নতুন কিছু প্রোডাক্ট দেবে। তাহলে ন্যাচারালি দ্য প্রোডাক্ট উইল বি সেম, একই প্রোডাক্ট পাবো। ঠিক আছে না? এর ক্ষেত্রেও যা পেয়েছি, চুনের ক্ষেত্রেও যা পেয়েছি, পলিচুনের ক্ষেত্রেও একই প্রোডাক্ট উৎপন্ন। ঠিক আছে, তাহলে এটাকে যদি ব্যালেন্স করি তাহলে দেখো এটাকে ব্যালেন্স করতে হবে 2 ওয়াটার। ঠিক আছে, তাহলে দিস আর দ্য টু রিঅ্যাকশনস যেগুলো সাধারণত পরীক্ষাগারে করা হয়ে থাকে। এই দুটো বিক্রিয়ার সাহায্যে কিভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড তার সঙ্গে পোড়াচুন বা পলিচুন সহযোগে আমরা এটাকে যদি উত্তপ্ত করি তাহলে সেক্ষেত্রে কি হবে, এটাকে কি দিতে হবে, হিট। উত্তপ্ত করলে কি করতে হবে, এটাকে আমরা সমান চিহ্ন লিখতে পারি, আমরা ক্যালসিয়াম ক্লোরাইড তার সঙ্গে অ্যামোনিয়া গ্যাস এবং জল উৎপন্ন। আচ্ছা, আমরা লেটস সি, তাহলে পরীক্ষাগার প্রস্তুতিটা একটু ডেসক্রাইব আমরা করব। তার আগে আমরা আর কিছু পদ্ধতি আছে কি যেগুলো সাহায্যে করা যেতে পারে? ঠিক আছে না? বা ধরো পরীক্ষাগার প্রস্তুতিটাই করে নি, তাহলে এটা হচ্ছে পরীক্ষাগারের রিঅ্যাকশন অর্থাৎ বিক্রিয়ার সমীকরণ, যে বিক্রিয়ার সাহায্যে পরীক্ষাগারে প্রস্তুত করা হয়। এবার যদি বলা হয় নীতি কি, তাহলে নীতিতে তুমি কি বলবে, নীতি। তাহলে ফার্স্ট পার্ট আমি বললাম কেমিক্যাল রিঅ্যাকশন, 2 নম্বর হচ্ছে নীতি। নীতিটা মানে কি করেছো, কার সঙ্গে কার বিক্রিয়া করেছো, কি উৎপন্ন হয়েছে। তাহলে আমরা নীতিতে কি বলবো যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে পলিচুন বা পোড়াচুন কে উত্তপ্ত করলে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া এবং জল উৎপন্ন। ঠিক আছে, তাহলে এটা আমরা বলতে পারি। অনেক সময় পরীক্ষাগারে বলে রাখি ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডও নেওয়া হয়ে থাকে, কিন্তু মুখ্যত পলিচুন বা পোড়াচুন নিয়েই করা হয়ে। ঠিক আছে, কিন্তু নেওয়া যেতে পারে কি সোডিয়াম হাইড্রোক্সাইডও নেওয়া যেতে পারে। এর সঙ্গে কি কিচ্ছু না, এর জায়গায় শুধু NaOH নেবে, ফলে এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে আমরা এবার নীতি বলে ফেললাম। এইবার আমরা একটু ছবিটা আঁকবো। ছবিটা আঁকার পর আমরা দেখব যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে কিভাবে। তাহলে ছবিটা আঁকতে হলে আমাকে একবার একটু পজ করতে হবে, আমি ছবিটা এঁকে নিই, ফালতু সময় নষ্ট করে লাভ নেই। স্টুডেন্টস, ছবি আঁকা হয়ে গেছে। ঠিক আছে, আমরা ছবি আঁকবো বলেছিলাম, ছবি এঁকে ফেলেছি। তাহলে দেখো আমরা এখানে ছবিতে তাহলে আমরা গোলতল ফ্লাস্কে কি নিয়েছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পলিচুন এবং অ্যামোনিয়াম ক্লোরাইড তাপ দিয়েছি। তাপ দেওয়ার ফলে এরা কি হয়েছে, বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছিল, ক্যালসিয়াম ক্লোরাইড এখানে থেকে গেছে, তার সঙ্গে জল উৎপন্ন হয়েছে। ঠিক আছে, সেটা এখানে জলে ডিজলভ হয়ে গেছে। এইবার যেখানে অ্যামোনিয়া গ্যাস যেটা উৎপন্ন হয়েছিল, এক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে এসেছে, কিন্তু যেহেতু জল উৎপন্ন হয়েছে, তাপ পেয়েছে, অ্যামোনিয়ার সঙ্গে জলীয় বাষ্প যুক্ত হয়ে আছে, তাহলে এখানে প্রবেশ করালাম। এবার অ্যামোনিয়া থেকে জলটাকে আলাদা করতে হবে, ড্রাই করতে হবে, সেজন্য আমরা পোড়াচুন ইউজ করেছি, একটা উত্তম নিরুদল ড্রাইং এজেন্ট। পোড়াচুন কি করলো, জলীয় বাষ্পটাকে এখানে আটকে রেখে দিল। আটকে রেখে দিয়ে কি হবে, তোমার অ্যামোনিয়া গ্যাসটাকে এখানে ছেড়ে দিল। এবার অ্যামোনিয়া গ্যাসটা এখানে চলে এলো, সেটা শুষ্ক ডিহাইড্রেটেড, জল নেই, জলটাকে শোষণ করে নিয়েছি, জলীয় বাষ্পকে কে, পোড়াচুন। ঠিক আছে, এখানে অ্যামোনিয়া গ্যাস পেয়েছি। এবার অ্যামোনিয়া গ্যাসটা কেমন ক্যারেক্টার, প্রথমে সেই জন্য আমি ক্যারেক্টার গুলো বলে দিয়েছিলাম। অ্যামোনিয়া গ্যাস হচ্ছে বাতাসের থেকে হালকা, ন্যাচারালি সে উপর দিকে উঠবে। তাহলে বাতাসের থেকে হালকা, সে যখন উপরে উঠবে বাতাসটাকে কোথায় ঠেলবে, নিচের দিকে। কাকে ঠেলবে, বায়ু। তাহলে বাতাসটাকে যদি নিচে থেকে, তাহলে বাতাস কোন দিকে অপসারিত হলো, নিচের দিকে। তাহলে এটা কি বলবো, বায়ুর নিম্ন অপসারণ, বায়ুকে নিচে ঠেলেছে।
নিয়ে গ্যাস জারের ভেতরে কি হয়ে গেল, অ্যামোনিয়া গ্যাস জমা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে টোটাল রিঅ্যাকশন এবং তার সঙ্গে যে এক্সপেরিমেন্ট, সেই পরীক্ষাটা যেভাবে আমি অ্যামোনিয়া গ্যাসটাকে গ্যাস জারের ভেতরে সংগ্রহ করতে পারি। তাহলে এখানে গ্যাস জারটাকে কেমন রাখা হয়েছে, যেখানে গ্যাস সংগ্রহ করেছে উল্টে অ্যামোনিয়া গ্যাস জমা হয়েছে, বায়ুটাকে সরিয়ে দিয়েছে, যখন ভর্তি হয়ে গেছে সেটাকে সরিয়ে দিয়েছে, নিয়ে মুখটা চেপে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ল্যাবরেটরি প্রিপারেশন গার অ্যামোনিয়া গ্যাস। ঠিক, এবার এইখানে কিছু প্রশ্ন আছে। ঠিক, প্রশ্নটা কি, যে এখানে আমি পোড়া চুন ব্যবহার করেছি, তাহলে এখানে যে বিক্রিয়াতে জলকে শুষ্ক করার জন্য আমি ব্যবহার করলাম কি পোড়া চুন, তাকে কি করার জন্য, শুষ্ক করার জন্য, শুকানোর জন্য অ্যামোনিয়া গ্যাস। পোড়া চুন কেন ব্যবহার করেছি, একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন কোনো একটা গ্যাস বা পদার্থ তৈরি হলো, তার থেকে অন্য পদার্থকে সরানোর জন্য যদি কোনো প্রসেস অ্যাপ্লাই করি, যদি কোনো পদার্থ অ্যাপ্লাই করে থাকি, যেমন জল, অ্যামোনিয়া গ্যাস ভেজা ছিল, জলীয় বাষ্প মিশে ছিল, জলের বাষ্পকে জলকে শুকানোর জন্য, দূর করার জন্য আমরা চুন ব্যবহার করেছি। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে পদার্থটা ব্যবহার করলাম সে যেন অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া না করে। যদি অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ফেলে তাহলে কি হবে, লাভ কি, তার কারণ তো অ্যামোনিয়াই নষ্ট হয়ে যাবে। তাহলে আমি কি প্রোডাক্ট পাবো? তাহলে বিক্রিয়া, আমি অ্যামোনিয়া তৈরি করছি, শোকাতে যাচ্ছি, অ্যামোনিয়াকে নষ্ট করে দিচ্ছি, অ্যামোনিয়াই তো পাচ্ছি। ফলে সেটা খুব ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এবার দেখো চুনের ক্ষেত্রে, দেখো চুন হচ্ছে ক্ষারধর্মী, আর অ্যামোনিয়া আমরা প্রথমেই দেখে নিয়েছি, সেই জন্য তো ক্যারেক্টার গুলো প্রথমে বলে দিয়েছি, এটাও হচ্ছে ক্ষারধর্মী। তাহলে দুটোই যদি ক্ষারধর্মী হয়, তাহলে অ্যামোনিয়ার সঙ্গে চুন বিক্রিয়া করলো না, ফলে সে জলটাকে শুকিয়ে নিল, অ্যামোনিয়া গ্যাসটাকে নিজের মতো করে বেরিয়ে গেল। ঠিক, এইবার প্রশ্ন আসে যে অ্যামোনিয়া গ্যাসকে পরীক্ষাগারে বা পরীক্ষাগারে কথাটাকে আমি ছেড়ে দিলাম, বা থাকলে থাকুক, অ্যামোনিয়া গ্যাস শুষ্ককরণে অন্যান্য ডিহাইড্রেটিং এজেন্ট যেগুলো রয়েছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড বা P2O5 ফসফরাস পেন্টঅক্সাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না কেন? এদের কেন আমি ইউজ করছি? একটাই সিম্পল উত্তর, এরা নিশ্চয়ই অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করবে, তাহলে কাঙ্ক্ষিত পদার্থটাই আমি পাচ্ছি না, প্রোডাক্টটাই আমি পাচ্ছি না। জলকে এরা শোষণ করে, এরা ভালো নিরোধক, কারণ সালফিউরিক অ্যাসিডও ভালো নিরোধক, ফসফরাস পেন্টঅক্সাইডও নিরোধক, ক্যালসিয়াম ক্লোরাইডও নিরোধক, কিন্তু এক্ষেত্রে বিক্রিয়া মানে ব্যবহার করা যাবে না, কারণ এরা নিশ্চয়ই অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে। ঠিক আছে, লেটস সি যে কি ঘটনাটা ঘটছে। তাহলে অ্যামোনিয়া NH3 প্লাস H2SO4, তাহলে কি হয়ে যাবে, ক্ষার অ্যাসিড, লবণ NH4 whole twice SO4। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি নিরোধনে ব্যবহার করতাম, তৈরি হয়ে যেত অ্যামোনিয়াম সালফেট। একইভাবে যদি আমি এর নিরোধনে P2O5 প্লাস ওয়াটারটাও এখানে বিক্রিয়াতে কাজে লাগে, যেহেতু ফসফেটের যোজ্যতা 3, ফলে অ্যামোনিয়াম তার যোজ্যতা 1, ফলে তৈরি হচ্ছে 3, এখানে 3 আছে ইম্পর্টেন্ট, তো তৈরি হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। কি তৈরি হলো, অ্যামোনিয়াম ফসফেট। লেটস ব্যালেন্স ইট। ঠিক আছে না, 2 2 5 6 তাহলে কি উৎপন্ন হতো,
সেক্ষেত্রেও তোমার উৎপন্ন হয়ে যেতে হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। বলে কেন স্যার? তার কারণ হচ্ছে যে অ্যামোনিয়া ক্ষারধর্মী, ফসফরাস পেন্টঅক্সাইড একটা আম্লিক অক্সাইড, তাদের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন হয়ে যেত অ্যামোনিয়াম ফসফেট। যদি ক্যালসিয়াম ক্লোরাইড বিক্রিয়া করতাম, ঠিক আছে, তাহলে কি হতো? একটা জুতো যৌগ CaCl2 8NH3 CaCl2 8NH3 একটা জুতো যৌগ উৎপন্ন, অ্যাডিশনাল কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে আমরা এই ক্যালসিয়াম অক্সাইডে খুব ভালো নিরোধক এবং সেটাকেই ব্যবহার করি। এই নিরোধকগুলোকে ব্যবহার করব না, কারণ এরা অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করবে। ক্লিয়ার? তাহলে আমরা পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির ইফস এন্ড বাটস সেগুলো আমরা জেনে ফেললাম। ঠিক, এইবার এছাড়া আর কি কি পদ্ধতি আছে যেগুলোর সাহায্যে আমরা করতে পারি? ধরো আমরা অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেটকে যদি উত্তপ্ত করি, তাপ দিই, তাহলে সেক্ষেত্রে এগুলো হচ্ছে কি অ্যামোনিয়া, আমি হেডিংটা দিই বেটার হবে, অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি অন্যান্য উপায়। তাহলে আজকে মনে হচ্ছে যতটা সময় লাগছে তাতে প্রিপারেশন পর্যন্ত করছি, নেক্সট আরেকটা পার্টে আমরা প্রপার্টিজটা পড়ে দেব। তাহলে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির অন্যান্য উপায়, তাহলে এক হতে পারে কি অ্যামোনিয়াম সালফেট, এটাকে যদি উত্তপ্ত করি তাহলে কি হবে? দেখো অ্যামোনিয়া গ্যাসটা বেরোলো, এখানে দুটো আছে অ্যামোনিয়াম আয়ন, আরেকটা অ্যামোনিয়া নিয়ে সালফেটে পড়ে থাকলো, তাহলে খুব ইন্টারেস্টিং। দেখো NH3 বেরিয়ে গেলে কি পড়ে থাকলো? NH4 একটা পড়ে থাকলো, আরেকটা হাইড্রোজেন পড়ে থাকলো, তাহলে সেটাই লেখো না, NH4 HSO4 অ্যামোনিয়াম বাইসালফেট, আরেকটা কি বেরিয়ে গেল? অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে গেল। ঠিক আছে না? তাহলে আরেকটা হতে পারে কি 2 নম্বর অ্যামোনিয়াম ফসফেট, একে যদি আমি হিট দিই তাহলে কি হবে? অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে গেল। কিন্তু এখানে কটা অ্যামোনিয়াম আয়ন? 3টে। কিন্তু আরেকটা যেটা হবে, ঠিক আছে, সেটা হচ্ছে এক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, সেটা হচ্ছে এই পোরশনটা না হয়ে এটা ভেঙে যায়, ভেঙে P2O5 প্লাস ওয়াটার, P2O5 প্লাস ওয়াটার 2, তাহলে 3 2 6টা হলো 6, ঠিক আছে না? আর হাইড্রোজেন কটা হলো? 4 2 8, 5 আর 3 8, 3 2 6, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তোমার আমাদের 4 2 8, ঠিক আছে, বিক্রিয়াটা মিলে গেছে। তাহলে এক্ষেত্রে এই বিক্রিয়াটা এরকম, দেখো এই বিক্রিয়াটা আমি কিছু কিছু জায়গায় একটু দাঁড়াচ্ছি এই কারণে, ধরো এই ধরনের বিক্রিয়া যখন হবে তখন দেখবেন তোমার মনে রাখতে একটু অসুবিধা হয়, যখন রিঅ্যাকশনটা বড় হয় এবং ব্যালেন্স করতে একটু প্রবলেম অ্যারাইজ করে। ঠিক আছে, এটা কিভাবে করবে? সহজ উপায় কি? দুটো উপায় বলছি। একটা হচ্ছে ফসফরাস, এখানে দুটো যখনই পেলে এখানে একটা আছে, 2 দিয়ে গুণ করলে অ্যামোনিয়াম 6টা হলো, অ্যামোনিয়া 6 করলে তারপরে অক্সিজেন বুকে পড়ে থাকলো 4 2 8, 5 আর 3 8, ঝামেলা মিটে গেল। যদি এটাও কেউ না করতে পারে তখন টিপিক্যাল কিছু রিঅ্যাকশন সেগুলোকে মনে রাখার জন্য নাম্বারিং সিস্টেম করতে হবে। এটা কিন্তু কোনো সায়েন্টিফিক ওয়ে নয়। এটা কত? 2 6 1 3, তাহলে এই বিক্রিয়াটা কত? 26 13 বিক্রিয়া।
কি ধরনের, এটা টোটালি আনসাইন্টিফিক। আমি বলবো না যে এটাই মনে রাখো, আমি বলছি জাস্ট একটা ফ্রম সায়েন্স অ্যাপার্ট সেখানে কিছু দিক থাকে যেগুলো আমরা বলতেই পারি, ঠিক না? তাহলে সেটা হচ্ছে কি বিক্রিয়া? এটা হচ্ছে 26-13 বিক্রিয়া, এরকম ভাবে বলতেই পারি, ঠিক আছে, মনে রাখতে পারি। তাহলে মনে রাখার জন্য আমার সায়েন্স ফলো করতে হবে, এর কোনো মানে নেই। বেনিয়া সহকলা, ঠিক আছে না? তারপরে অ্যালকালি লালকে করে কালি। তাহলে বিভিন্ন দিক আর জায়গা আছে যেগুলোকে আমার মনে রাখার জন্য নিজস্ব কিছু ফর্মুলা আছে। তাহলে সেই ধরনের কিছু টিপিক্যাল রিঅ্যাকশন মনে রাখার জন্য যে ক্ষেত্রে ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে, তোমাকে এইভাবে বিক্রিয়াটা তো মনে রাখতেই হবে, তার সঙ্গে এটা করলে এটা 26-13 রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? 26-13 রিঅ্যাকশন। বেশ, এরপরে নাইট্রাইড, যেমন ধরো ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম নাইট্রাইড Mg3N2, এর সঙ্গে জল যোগ করো। জল কেমন? ফুটন্ত জল যোগ করলে কি হবে? বলে এটা তো মনে হচ্ছে পারা যাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর NH3। তাহলে এই যে ম্যাগনেসিয়াম আর এখানে OH রয়েছে, একটা হাইড্রোক্সাইড তৈরি করলো NH3। ঠিক আছে না? তাহলে এটাকে কি করে ব্যালেন্স করব? 3টে ম্যাগনেসিয়াম, 3টে, ঠিক আছে না? ম্যাগনেসিয়াম 3টে হয়ে গেল। তাহলে দেখো নাইট্রোজেন এখানে কটা রয়েছে? 2টো। তাহলে ম্যাগনেসিয়াম যখন 3টে হলো, তাহলে নাইট্রোজেন এখানে 2টো রয়েছে, 2টো দিলাম। এবার হাইড্রোজেন কতগুলো হলো? হাইড্রোজেন এখানে 6×2 12, 3টে আর 6। তাহলে কতগুলো হলো হাইড্রোজেন? হাইড্রোজেন দেখো 3×2 6, 3×2 6, 6×6 12, 6। তাহলে দেখো এই বিক্রিয়াটা খুব ইন্টারেস্টিং, এটা তো আমি করে ফেললাম এইভাবে। তোমাকে যদি মনে না থাকে তাহলে এখানে কিছু নেই, মানে 1, তার মানে 16, তাহলে এটা কত? 16 ছিল, হয়ে গেল 32, 16-32 বিক্রিয়া, 1632 বিক্রিয়া, 16 ডবল 32। তাহলে এটা মনে রাখার একটা উপায় হতে পারে, ঠিক না? এবার এটা যদি অ্যালুমিনিয়াম 4 নম্বর অ্যালুমিনিয়াম নাইট্রাইড প্লাস ফুটন্ত জল, তাহলে কি উৎপন্ন হবে? তাহলে সেক্ষেত্রেও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া। তাহলে এই ক্ষেত্রে কটা আছে? 3। তাহলে দেখো 3×2 6, 3 আর 3 6, অক্সিজেন 3। তাহলে এক্ষেত্রে তোমার আর কোনো কিছু মনে রাখার দরকার নেই, কারণ এক্ষেত্রে অ্যালুমিনিয়াম ব্যালেন্সড হয়ে আছে, নাইট্রোজেন একটা আছে, কিন্তু এক্ষেত্রে কি আছে? অক্সিজেন 3টে আছে, হাইড্রোজেন 3 আর 3টে আর 3টে 6টা আছে। আমি 3×2 6 করলাম, অটোমেটিক ব্যালেন্স হয়ে গেল। তাহলে যে ক্ষেত্রে অসুবিধা হয় সেক্ষেত্রে আবার একটা নিজস্ব ফর্মুলা আমাকে তৈরি করে নিতে হয়, যেখান থেকে আমি এটাকে মনে রাখতে পারি। এরপর এটা মুছে দিই। অন্যান্য এছাড়া কি করতে পারি? নাইট্রাইড গুলো ছাড়া আমরা করতে পারি CaCN2, এটা হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড, তার সঙ্গে জলীয় বাষ্প যোগ করে কি করতে পারি? ক্যালসিয়াম কার্বনেট প্লাস, দেখো এই যে ক্যালসিয়াম সি আর এটা ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করলো, আর হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে তৈরি হলো অ্যামোনিয়া। তাহলে এক্ষেত্রে ক্যালসিয়াম, এটাকে মুছে দিই আমি, ক্যালসিয়াম সায়ানামাইড, তার ক্ষেত্রে যদি জলীয় বাষ্পর ভেতরে চালনা করা হয় তাহলে কি হবে? জলীয় বাষ্প ক্যালসিয়াম সায়ানামাইডের ভিতর পাস করলে ক্যালসিয়াম কার্বনেট এবং তার সঙ্গে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে অক্সিজেন 3টে আছে, 3 আর এখানে 2। তাহলে কি হলো? আমাদের ব্যালেন্স হয়ে গেল। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি পদ্ধতি যেগুলো সাহায্যে আমি এই অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে পারি, ঠিক আছে?
তাহলে এইগুলো হচ্ছে সাধারণত, এছাড়াও দু একটা পদ্ধতি রয়েছে, কিন্তু কমনলি যেগুলো ক্লাস 10 পর্যন্ত মোটামুটি একটু এদিক ওদিক জানতে হবে, সেই বিক্রিয়াগুলো আমি মোটামুটি করে দিলাম যে কিভাবে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। এইবার অ্যামোনিয়া গ্যাসের প্রয়োজনীয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর প্রয়োজন হলো যে এটাকে একটা বৃহৎ আকারে তৈরি করতে হবে। সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসকে বৃহৎ আকারে তৈরি করার জন্য বিজ্ঞানী হেবার একটা পদ্ধতি বার করলো, যেটাকে বলা হয় হেবার পদ্ধতি অ্যামোনিয়া। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্রস্তুত প্রণালী কার? অ্যামোনিয়া। ঠিক আছে, সেক্ষেত্রে বিজ্ঞানী হেবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুটো গ্যাসের বিক্রিয়া করবে। এটা কি উভমুখী বিক্রিয়ার সাইন, এটা 11-এ লাসাতিলিয়ার প্রিন্সিপাল বুঝতে পারবে, এটা কোনো ইস্যু নয়। ঠিক আছে, তাহলে এই মুখ হচ্ছে দুদিকেই, মানে বিক্রিয়াটা যেটা প্রোডাক্ট, এটা যদি খুব সহজভাবে বোঝায়, নাইট্রোজেন হাইড্রোজেন যোগ হয়ে এটাকে একটু বড় করে দিই, NH3 উৎপন্ন হয়েছে। এটার মানে এটাই যে এরা বিক্রিয়া হয়ে এটা তৈরি হয়, আবার এটার থেকেও এটা তৈরি হতে পারে। ঠিক না, আটকাতে হবে। তার মানে এই দুটো তৈরি হয়ে এটা তৈরি হয়েছে অর্ধেক মুখ, আবার হাফ মুখ আছে নিচের দিকে, তার মানে এর থেকে ভেঙে এটা তৈরি হতে পারে। তাহলে আমাকে আটকাতে হবে যেন এটা ভেঙে আবার এটা তৈরি না হয়। ঠিক আছে, সেটা আমাকে দেখতে হবে। তার মানে এই ধরনের বিক্রিয়া একটু গোলমেলে বিক্রিয়া, এবং সব বিক্রিয়া এরকম হতে পারে, নয় যে এই বিক্রিয়াটাই শুধু হচ্ছে, দুটো মুখ আছে মানে দুদিকে এদিক ওদিক হতে পারে, কিন্তু তার জন্য একটা কন্ডিশন চাই। সেই কন্ডিশনটা আমাদের জানতে হবে যে কোন কন্ডিশনে বিক্রিয়াটা এদিক ওদিক হচ্ছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় রিভার্সিবল রিঅ্যাকশন, উভমুখী বিক্রিয়া, দুটো মুখী রয়েছে, এদিক থেকে মানে রিঅ্যাকট্যান্টটা প্রোডাক্টটা আবার রিঅ্যাকট্যান্ট হয়ে এদিকে ফিরে আসতে পারে। যাই হোক, তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে বিজ্ঞানী হেবার অ্যামোনিয়া তৈরি করলেন বৃহৎ আয়তনে, যেটাই হচ্ছে শিল্প প্রস্তুতি, যেটাকে বলা হয় হেবার পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে যে অ্যামোনিয়া তৈরি হয় 2NH3, তাহলে এটা ব্যালেন্স হয়ে আছে। তাহলে কগুণ 1:3 রেশিওতে না হয় নাইট্রোজেন এবং হাইড্রোজেন। ঠিক, তাহলে এক্ষেত্রে সেজন্য খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা কন্ডিশন শিল্প প্রস্তুতি কিরকম, 200 বায়ুমণ্ডলীয় চাপ, 200 অ্যাটমসফিয়ারিক প্রেসার, অপটিমাম টেম্পারেচার 550 ডিগ্রি সেলসিয়াস, তার সঙ্গে কি লৌহ আয়রন চূর্ণ অনুঘটক অথবা বর্তমানে ফেরিক অক্সাইড Fe2O3 অনুঘটক হিসেবে না হয়, এবং এই অনুঘটকের কার্যকারিতা বাড়ানোর জন্য মলিবডেনাম চূর্ণ কিংবা পটাশিয়াম K2O ও Al2O3 এর মিশ্রণ, পটাশিয়াম অক্সাইড ও অ্যালুমিনিয়াম মিশ্রণ কিংবা মলিবডেনাম চূর্ণ, এটা উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয় টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ আ ক্যাটালিস্ট। ঠিক আছে, করা হয় করে এই কন্ডিশনে হেবার পদ্ধতিতে বৃহৎ আয়তনে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করা হয়ে। তাহলে স্টুডেন্টস, আজকে মোটামুটি আমরা অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির ইটস এন্ড বার্স, পরীক্ষাগার প্রস্তুতি, তার কন্ডিশনস, কিভাবে করা হয়ে থাকে, কি কি করা হয় না কেন, কোনটা শুষ্ককরণের জন্য, এবং যে অন্যান্য পদ্ধতি রয়েছে তার সঙ্গে ইম্পর্টেন্ট হেবার পদ্ধতি অর্থাৎ শিল্প প্রস্তুতি, সেটা আমরা পড়ে ফেললাম। এটা হচ্ছে পার্ট 1 শেষ করলাম। ঠিক আছে, আমি তো একসময় ভেবেছিলাম যে একটা পার্টে অ্যামোনিয়া শেষ করবো, কোথায় অ্যামোনিয়া, শুধু প্রস্তুতি হলো। যাই হোক, নেক্সট পার্টে আমরা এর যে প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, সেটা আমরা বা শনাক্তকরণ যা আছে সেটাকে আমরা শেষ করব। ওকে, থ্যাংক ইউ।